অন পেজ অপটিমাইজেশনের এই পর্বে আমরা দেখব কিভাবে আর্টিকেল পাবলিশ করতে হবে এবং আর্টিকেলকে সার্চ ইঞ্জিন এবং ইউজার দুইজনের জন্যই অপটিমাইজ করতে হবে। আর্টিকেল পাবলিশিং চেকলিস্ট। আর্টিকেল পাবলিশ করার জন্য আপনাকে যে চেকলিস্টগুলো ফলো করতে হবে, দ্যাট মিন্স পুরো একটি আর্টিকেল আপনি কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে পাবলিশ করবেন, সেগুলো স্টেপ বাই স্টেপ আকারে আপনার সামনে তুলে ধরা হয়েছে, যাতে করে আমরা সহজে একটি আর্টিকেলকে অপটিমাইজ করে পাবলিশ করতে পারি। এবং এই চেকলিস্টগুলোতে আমরা যে পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করব, আপনারা আপনাদের আর্টিকেল পাবলিশ করার সময় একদম এক্স্যাক্টলি পয়েন্ট বাই পয়েন্ট আকারে কাজগুলো ভেরিফাই করে দেখবেন যে এই কাজগুলো ঠিকঠাক মতো করা হয়েছে কিনা। যদি কাজগুলো ঠিকঠাক মতো করা হয়ে থাকে, তখন আপনি আর্টিকেলটি পাবলিশ করতে পারবেন। আর্টিকেল পাবলিশিং নিয়ে ফার্স্টে একটি কথা, আমরা অনেকেই আমাদের ওয়েবসাইটে একটা কাজ করে থাকি, অনেকেই হয়তোবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করে সেটাকে স্পিন করি। বিভিন্ন স্পিনিং সফটওয়্যার পাওয়া যায়। স্পিন করার মানে হচ্ছে, ধরেন একটা ওয়ার্ডের বিভিন্ন ধরনের সিনোনিম আছে, সিনোনিমগুলো অটোমেটিক্যালি চেঞ্জ করে একই অর্থ বোঝায়, কিন্তু সে সিনোনিমগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো এই স্পিনিং করে সেই আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি। এই কাজটা কখনোই করা যাবে না। আগের দিন অনেক আগেই শেষ হয়ে গেছে ভাইয়া। এখন আপনি নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেল পাবলিশ করেন বা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আর্টিকেল পাবলিশ করেন, যে কারণেই আর্টিকেল পাবলিশ করেন না কেন, আপনাকে অবশ্যই এবং অবশ্যই 100% ইউনিক আর্টিকেল লিখতে হবে। 100% ইউনিক বলতে যে একদম পুরো ইউনিক এরকম না, আপনাকে নিজে আর্টিকেল লিখতে হবে বা কাউকে দিয়ে আর্টিকেল লেখাতে হবে, এবং সেটা অবশ্যই ইউনিক হতে হবে। এখন পৃথিবীতে কোনো আর্টিকেল আসলে 100% ইউনিক করা পসিবল না, কারণ আর্টিকেলে বিভিন্ন সময় সংজ্ঞা থাকে, বিভিন্ন সময় ডেফিনেশন থাকে। তো একটা জিনিসের যেটা ডেফিনেশন, সেটা তো আপনি লিখলেও ওই রকম হবে, আবার 50 জন লিখলেও একই রকম হবে, তাই না? একটা স্মার্ট মোবাইল, ধরেন স্যামসাং একটা স্পেসিফিক মডেলের মোবাইলের স্পেসিফিকেশন লিখবেন, তো ওই মোবাইলের যে ফিচারগুলো আছে সেটা আপনি লিখলেও যা হবে, 50 জন লিখলেও তাই হবে। কিন্তু তার মানে এই না যে 50 জনেরটা আপনি কপি করে হুবহু বসিয়ে দিবেন। আপনি যখন নিজে লিখবেন, আপনার লেখার স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। এইটা আপনার লেখা এবং আরেকজনের লেখা, দুইজনের লেখার টপিক এক হলেও লেখার স্টাইল দেখলেই বোঝা যাবে যে এটা দুইজন লোক লিখেছে। এবং এই জিনিসটা গুগল খুব ভালোভাবেই আইডেন্টিফাই করতে পারে যে আপনি কি আর্টিকেল কোথা থেকে কপি করেছেন, নাকি সম্পূর্ণভাবে নিজে ইউনিক আর্টিকেল ক্রিয়েট করেছেন। সো এইটা কখনোই করবেন না। এসইও একটা সিরিয়াস বিজনেস মডিউল। এখানে কোনো ধরনের আপনি এই ধরনের কি বলে যে টাকা বাঁচানোর জন্য এই ধরনের স্প্যামি মেথডের সহায়তা নেবেন না। যদি নেন, তাহলে যে কোনো সময় ধরা খেতে পারেন, যে কোনো সময় আপনার ওয়েবসাইটকে গুগল পেনাল্টি দিতে পারে। এই হচ্ছে ফার্স্ট কথা। এরপরে আমরা আমাদের পুরো আর্টিকেল কিভাবে অপটিমাইজ করব, এখানে স্টেপ বাই স্টেপ চেকলিস্টের সাহায্যে আমরা আপনাদেরকে একটি একটি করে প্র্যাকটিক্যালি দেখাবো, এবং আমরা এখানে সরাসরি আমাদের ওয়েবসাইটে আর্টিকেলগুলোকে অপটিমাইজ করব। তো আর্টিকেল অপটিমাইজেশন করে দেখানোর জন্য আমরা যে কাজটা করছি, বেস্ট ফিশিং কায়াক লিখে গুগলে সার্চ করেছি। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে, দ্য বেস্ট ফিশিং কায়াকস রিভিউজ 2018, এই যে ওয়েবসাইটটি আমরা পেয়েছি, এই ওয়েবসাইটের আর্টিকেলটি ওপেন করব এবং এই আর্টিকেলটিকে কিভাবে আরও বেশি বেটার করা যায় এবং আরও বেশি সুন্দর করে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা যায় সেটা দেখাবো। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু তাদের আর্টিকেলকে কেন দেখাচ্ছি, আমরা কিন্তু পারতাম আমরা নিজের একটা আর্টিকেল লিখে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম কিভাবে অপটিমাইজ করতে হয়, কিন্তু আমরা নিজের আর্টিকেল না লিখে তাদের আর্টিকেলটাকে কপি করে আমাদের ওয়েবসাইটে বসিয়ে সেটাকে অপটিমাইজ করে দেখাবো। এতে করে আপনার দুইটা কাজ হবে। একটি কাজ হচ্ছে, নতুন আপনি যখন আর্টিকেল লিখবেন তখন সেটাকে কীভাবে অপটিমাইজ করবেন সেটা তো আপনি বুঝবেনই। তার পাশাপাশি আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন সেই ইন্ডাস্ট্রির যিনি টপ, যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই গুগলে সার্চের জন্য এই ওয়েবসাইটটা টপে আছে। সো এই ওয়েবসাইটে মানে আপনার ইন্ডাস্ট্রিতে যিনি টপ, তার থেকে বেটার আর্টিকেল কিভাবে লিখবেন, বেটার অপটিমাইজেশন কিভাবে করবেন, সেই জিনিসটাও শেখা হয়ে যাবে। দ্যাট মিন্স একই সাথে নতুন আর্টিকেল অপটিমাইজেশনের ট্রিক এবং তার পাশাপাশি আপনার যিনি কম্পিটিটর, তার থেকে বেটার আর্টিকেল কিভাবে অপটিমাইজ করবেন সেটার ট্রিপস, মানে একই সাথে আমরা দুইটা ট্রিক পেয়ে যাব। এবং এখানে এই যে আমি তার আর্টিকেলটা কপি করে আপনাদেরকে দেখাবো, আপনি কিন্তু কোনো অবস্থাতে আর্টিকেল কপি করা যাবে না কোনো সাইট থেকে। সো বি কেয়ারফুল। আমরা আপনার সাথে আগেও আলোচনা করেছি, আর্টিকেল যদি নিজে না লিখতে পারেন কাউকে দিয়ে লিখিয়ে নেন, অথবা নিজে
একটু কষ্ট করে হলেও লিখে নেন। সো সম্পূর্ণ ইউনিক আর্টিকেল আপনাকে প্রোভাইড করতে হবে অবশ্যই এবং অবশ্যই, মোস্ট ইম্পর্ট্যান্ট। সো আমি প্রথমেই এদের আর্টিকেলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। জানি ঠিকঠাক মতো হবে না, আমাদের ঠিকঠাক মতো হওয়ার কোনো দরকার নেই। আর্টিকেলের ভিতরে কী আছে সেটা আপনারা যখন আর্টিকেল কাউকে দিয়ে লেখাবেন অবশ্যই পড়ে দেখবেন, পড়লেই বুঝতে পারবেন যে আর্টিকেলটা কেমন হবে, মানে কেমন লিখেছেন আপনার রাইটার। সো আমি এখান থেকে কপি করছি। আমি এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে নতুন একটি পোস্ট ক্রিয়েট করব। এই পোস্টের আন্ডারে অ্যাড নিউতে ক্লিক করলাম। লোড হচ্ছে পেজটি। এইখানে আমরা আমাদের যে আর্টিকেল মানে পুরো যেটা কপি করলাম একদম ইমেজ টিমেজ সহ তার A to Z আমরা এই পজিশনটিতে এই জায়গায় আমরা এখন পেস্ট করে দিব। তো এখানে আমি এটি পেস্ট করে দিচ্ছি যেটি আমি কপি করেছিলাম। দেখুন পুরো কন্টেন্টটি চলে এসেছে। তো আমি এখানে আপনাকে আবারও বলছি, আমি কন্টেন্টটি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনাদের ফ্যাসিলিটির জন্য আমি আরেকটি সাইট থেকে কপি করে নিলাম এবং টপ সাইট থেকে কপি করে নিলাম। আপনি অবশ্যই এটি ইউনিক আর্টিকেল লিখতে হবে, কোনো কপি আর্টিকেল চলবে না। সো এইখানে এই যে আর্টিকেলটি এখন আমরা আমাদের এই অনুযায়ী এটাকে অপটিমাইজ করব, মানে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী। ফার্স্ট অফ অল হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। আমাদের আর্টিকেলের ইউআরএল স্ট্রাকচারটা কোনটা? এই যে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমরা পারমালিঙ্ক সেট আপ করেছিলাম পেজের নামে, তাই না? এবং এইখানে এই যে ইউআরএলের একটি স্ট্রাকচার তৈরি হয়েছে, এই স্ট্রাকচারটাতে আমাদের এডিট করতে হবে। তো এটা আমি প্রথমে সেভ ড্রাফট করছি। ড্রাফট সেভ করলে আমি এটা এডিট করতে পারবো। আচ্ছা, ড্রাফটটি সেভ হলো। এখন এই ইউআরএল যে স্ট্রাকচারটি রয়েছে এটি আমি এডিট করব। তো কিভাবে এডিট করতে হবে? ইজ ইউর ইউআরএল ফোকাসড অন ইউর প্রাইমারি কিওয়ার্ড অর ফ্রেজ? আমার প্রাইমারি কিওয়ার্ড দিয়ে কি আমার ইউআরএলটি ফোকাস করা আছে? এবং প্রাইমারি কিওয়ার্ড কোনটা আমাদের এই আর্টিকেলের জন্য? যে আর্টিকেলটা আমরা এখানে দিলাম সেই আর্টিকেলের প্রাইমারি কিওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে বেস্ট ফিশিং কায়াক। সো আমি এখানে বেস্ট ফিশিং কায়াক, বেশি কিচ্ছু লিখতে হবে না, সিম্পলি আপনার যেটা মেইন কিওয়ার্ড শুধু সেই কথাটুকু লিখে দিবেন। অনেকেই আছি আমরা এই ইউআরএলকে অনেক বড় করে ফেলি। নেভার, এই কাজটি কখনোই করা যাবে না। ইউআরএলকে যত পারেন শর্ট রাখবেন এবং শুধুমাত্র আপনার যেটা মেইন যেটা আপনার কিওয়ার্ড শুধুমাত্র সেইটা দিবেন। এর একটি চমৎকার এক্সাম্পল দেখতে পারেন আমাদের আইটি বাড়িতে। আমরা যদি এখানে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ করি, আপনি দেখবেন ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের জন্য আমাদের আইটি বাড়ির আচ্ছা এটা ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল হবে, আই এম সরি, কারণ আমরা ইংলিশে তো আমাদের টিউটোরিয়াল না, বাংলা টিউটোরিয়াল। দেখবেন এই যে itbari.com 1 নম্বরে আছে, আপনি এটাতে প্রবেশ করেন। এখানে দেখেন এই যে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল, শুধুমাত্র আমাদের যেটা মেইন ইউআরএল শুধুমাত্র সেটা। শুধু তাই না, আপনি এসইও টিউটোরিয়ালে যান, শুধুমাত্র দেখবেন যেটা আমাদের মেইন কিওয়ার্ড শুধুমাত্র সেইটার অ্যাগেনস্টে এগুলা, মানে সেইটার অ্যাগেনস্টে অপটিমাইজ করা। এছাড়া আমাদের বাড়তি হাবিজাবি অন্য কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা আপনার মেইন, যেটা আপনার কাজের শুধুমাত্র সেটাই এখানে দিবেন, বাস, আর কিচ্ছু না। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অপটিমাইজেশন। এরপরে আছে টাইটেল ট্যাগ। দেখুন আমরা কিন্তু আমাদের এইটার কোনো টাইটেলই এখনও পর্যন্ত দেই নেই, তাই না? এইটার জন্য কোনো টাইটেল দেওয়া হয় নাই। তো এটার জন্য আমাদের একটা টাইটেল নিতে হবে। তো আমরা আগে দেখি আমরা যেখান থেকে এটা কপি করেছিলাম তারা কি টাইটেল দিয়েছে, কারণ আমরা চাচ্ছি তাদের থেকে বেটার টাইটেল দিব। তারা কি টাইটেল দিয়েছে? বেস্ট কায়াক ফর ফিশিং অফ 2018, ওকে, টপ রিভিউস অফ দ্য মোস্ট স্টেবল গুড অ্যান্ড চিপ মডেলস ফর দ্য মানি। এখন দেখুন তারা তাদের টাইটেলে একসাথে কতগুলো ঢুকিয়েছে। বেস্ট কায়াক ফর ফিশিং এইটা ঢুকিয়েছে, আবার বেস্ট কায়াক ফর ফিশিং 2018 এইটাও ঢুকিয়েছে, আবার মোস্ট স্টেবল গুড অ্যান্ড চিপ মডেল ফর দ্য মানি। দেখুন কত বড় হিজিবিজি টাইটেল লিখেছে। আমরা এত বড় টাইটেল কোনো অবস্থাতেই লিখব না। আমরা শর্ট, সুন্দর এবং চমৎকার একটি টাইটেল লিখব। চেষ্টা করব 50 থেকে 70টা ক্যারেক্টারের মধ্যে টাইটেলকে ধরাতে, এবং টাইটেলের মধ্যে অবশ্যই আমরা আমাদের মেইন যেটা কিওয়ার্ড রয়েছে সেটাকে লিখব। এবং টাইটেলটাকে, আচ্ছা প্রথমে আপনাকে লিখে নেই, আপনাকে এক্সাম্পল দেখাই। আমি এখানে সিম্পল এখানে লিখব বেস্ট। আচ্ছা আমাকে পাবলিশ বাটনে চাপ পড়ে গেছে, এখানে কিবোর্ড থেকে এন্টারে প্রেস করে। আচ্ছা আমি এখানে শুধুমাত্র কি লিখব? বেস্ট ফিশিং কায়াক। এখন এই যে এটা আমাদের মেইন টার্গেট কিওয়ার্ড, এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে আমাদের আরও কিছু করতে হবে সিটিআর ইনক্রিজ করার জন্য। আচ্ছা সিটিআর বিষয়টা এখানে কি? ধরে নিলাম আমি গুগলে একটা কিছু লিখে সার্চ করেছি, সেই সার্চ করার ফলে অনেকগুলো রেজাল্ট শো হয়েছে। এখন যেই রেজাল্টটা 3 নম্বর পজিশনে আছে সেইটা এমন একটা টাইটেল ব্যবহার করেছে,
টাইটেল ব্যবহার করার কারণে সব ইউজার যারা আছে তারা সবাই ওই 3 নাম্বার পজিশনে ক্লিক করা শুরু করছে তাদের টাইটেলের কারণে, কারণ তাদের টাইটেলটা অনেক অ্যাট্রাকটিভ। সো গুগল কি দেখবে? গুগল দেখবে ব্যাপার কি, সবাই 1 নাম্বার রেজাল্ট দেখলাম আমি কোয়ালিটি, কিন্তু 1 নাম্বারে ক্লিক না করে সবাই 3 নাম্বারে কেন ক্লিক করছে? তার মানে নিশ্চয়ই 3 নাম্বারে কোয়ালিটি কিছু আছে। গুগল খুব দ্রুত সময়ের মধ্যে 3 নাম্বারটাকে লাফ দিয়ে ওপরে পাঠিয়ে দিবে এবং 1 নাম্বারটাকে লাফ দিয়ে নিচে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে একটা গুগলের পলিসি, যেটার সিটিআর মানে ক্লিক থ্রো রেট, টোটাল কতগুলো সার্চ হচ্ছে তার মধ্যে ওই রেজাল্টে ওই ওয়েবসাইটে মানুষ কতগুলো ক্লিক করে ঢুকতেছে তার উপরে ডিপেন্ড করে গুগল র্যাঙ্কিংগুলো করে থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের এই সিটিআর বাড়ানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা বিভিন্ন মডিফায়ার ইউজ করব আমাদের আর্টিকেলের সাথে। আমাদের যে হেডলাইন থাকবে, যেই আমাদের টাইটেল থাকবে, টাইটেলের সাথে মডিফায়ার কেমন হতে পারে, যেমন কারেন্ট ইয়ার, বর্তমান বছর দিতে পারি, যেমন বেস্ট ফিশিং কায়াক ব্র্যাকেট দিয়ে 2018, তাহলে এটার সিটিআর বেড়ে যাবে। এরপরে বেস্ট দেওয়া যায়, যে বেস্ট আমরা অলরেডি ব্যবহার করেছি, রিভিউ, তারপরে গাইড, চেকলিস্ট ইত্যাদি ওয়ার্ডগুলো ব্যবহার করলে সিটিআর বাড়ার চান্স থাকে। সো দ্যাটস ওয়াই এই যে বেস্ট ফিশিং কায়াক আমরা এখানে দিলাম, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং তার ভিতরে আমরা লিখে দিতে পারি 2018 গাইড অথবা 2018 আপডেটেড, এইভাবে দিতে পারি। এইভাবে দিলে এই যে আমরা এখানে লিখলাম যে 2018 আপডেটেড, এখন কাস্টমার যখনই আমাদের এই সাইটটা র্যাঙ্কিং করবে, কাস্টমার খুব ইজিলি এবং এইটার প্রতি বেশি অ্যাট্রাকশন ফিল করবে, কারণ সবাই চায় আপডেট জিনিসটা পেতে। এবং আমি এখানে লিখে দিলাম 2018 আপডেটেড, খুবই শর্ট একটি টাইটেল এবং খুবই অপটিমাইজড একটি টাইটেল, বেস্ট ফিশিং কায়াক 2018 আপডেটেড। অথবা এটা এভাবে না করে এইভাবেও করা যায়, 2018 বেস্ট ফিশিং কায়াক রিভিউস। দেখুন এই যে আমরা একটি টাইটেল লিখলাম যে 2018-এর বেস্ট যে ফিশিং কায়াকগুলো রয়েছে সেগুলোর রিভিউস। এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড অপটিমাইজ হলো, যে 2018-এর জন্য যে কায়াকগুলো আছে, তারপরে বেস্ট ফিশিং কায়াক, আবার ফিশিং কায়াক রিভিউস, অনেকগুলো কিওয়ার্ডের সাথে একসাথে অপটিমাইজড হয়ে গেল। এবং এইভাবে আমাদের আর্টিকেলটাকে, আমাদের টাইটেলটাকে খুব ছোট করতে হবে, সংক্ষেপ করতে হবে এবং সিটিআর ফ্রেন্ডলি করতে হবে, কাস্টমার যাতে সেটা দেখে সহজে ক্লিক করে। এবং এইটাকে আরেকটু সিটিআর ফ্রেন্ডলি আমরা কীভাবে করতে পারি, এখানে দেখুন বিভিন্ন আছে, গাইড, চেকলিস্ট, 2018 2019, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ফুলি আপডেটেড, সম্পূর্ণ আপডেটেড। এই যে ব্র্যাকেট দিয়ে আমরা শেষে একটি কথা লিখে দিলাম ফুলি আপডেটেড, এই জাতীয় যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো যারা সার্চ করবে তাদেরকে অ্যাট্রাক্ট করবে ক্লিক করানোর জন্য। এবং আপনার সার্চ রেজাল্টে আপনার যদি সিটিআর সবচেয়ে বেশি থাকে তাহলে অবশ্যই আপনার র্যাঙ্কিং ওপরে উঠে যাবে। তো এই গেল আমাদের টাইটেল অপটিমাইজেশন। এরপরে দেখি কি আছে, মেটা ডিসক্রিপশন। আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই যে আমরা টাইটেলটি দিয়েছি না, আমি এবার নিচের দিকে যাই, একদম পোস্টের শেষে যাই, ইয়োস্ট এসইও প্লাগইন আমাদেরকে আমাদের এই পোস্টের টাইটেল এবং ডিসক্রিপশন অপটিমাইজ করার, মানে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করার জন্য চমৎকার একটি সিস্টেম এখানে বিল্ড করে দিয়েছে, যাতে করে আমরা কোনো ধরনের কোড এডিট না করেই মেটা ডিসক্রিপশন এবং টাইটেল এডিট করতে পারি। এখন আমি আগেও বলেছি যে আপনাদেরকে মেটা ডিসক্রিপশন কি, মেটা ডিসক্রিপশন মানে হচ্ছে যেটা গুগলের ডিসক্রিপশনে শো করবে সাধারণত, তবে জেনারেলি করে না, তবে শো করার কথা, এবং গুগলকে বলা হয় মেটা ডিসক্রিপশনের সাহায্যে যে এই পোস্টটা হচ্ছে এই রিলেটেড, এবং মেটা টাইটেলটা গুগলে প্রদর্শিত হয়। সো এইখান থেকে আমরা এডিট স্নিপেটে ক্লিক করে আমরা এই এসইওর জন্য যে টাইটেল, এসইওর জন্য যে মেটা ডিসক্রিপশন, সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং এই স্ল্যাগটা কি, স্ল্যাগ হচ্ছে আমরা যে ইউআরএলের যে পার্টটা দিয়েছি বেস্ট ফিশিং কায়াক, এটা হচ্ছে আমাদের স্ল্যাগ। সো এটা কোনো ব্যাপার না, আমরা এখান থেকে টাইটেল এডিট করতে পারি। টাইটেল কিন্তু বাই ডিফল্ট দেখুন টাইটেলের যে প্যাটার্নটা এখানে দেওয়া আছে, আমরা যে টাইটেলটা দিয়েছি 2018 বেস্ট ফিশিং কায়াক রিভিউস ফুলি আপডেটেড, তারপরে হাইফেন দিয়ে আমাদের ব্র্যান্ডের নেম, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ, যে আমরা প্রথমে আমাদের যেটা টাইটেল সেইটা লিখব, তারপরে হাইফেন সাইন দিয়ে বা এরকম পাইপলাইন সাইন দিয়ে আমরা আমাদের ব্র্যান্ডের যে নেমটা আছে ফিশিং ব্লগ সেটা এখানে লিখে দিব, এবং এইভাবে টাইটেলটাকে অপটিমাইজ করব। এবং এইখানে যেহেতু টাইটেলটা অলরেডি অপটিমাইজ করা আছে, সো আমাদের এখানে আর করার কিছুই নেই। এবং এইখানে যে মেটা ডিসক্রিপশন রয়েছে, এখানে আমরা আমাদের পুরো আর্টিকেল সম্পর্কে খুবই অল্প কয়েকটা ওয়ার্ডের মধ্যে, দেখুন লেস দ্যান 160 ক্যারেক্টার, 160 ক্যারেক্টারের কমের মধ্যে আমরা এখানে একটি মেটা ডিসক্রিপশন লিখে দেব। যেমন এখানে লিখে দিতে পারি
দেখুন এখানে আমরা একটা ছোট ডিসক্রিপশন দিলাম, এই ডিসক্রিপশনটা আপনি আপনার মতো তৈরি করে নেবেন। এখানে আমরা এই ডিসক্রিপশনের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যেই কিওয়ার্ড রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এই যে দেখুন বেস্ট কায়াক, এটা আমি এখানে উল্লেখ করেছি এবং এরপরে আরেকটু লিখেছি যে ফুলফিলিং ইউর ফিশিং ডিজায়ার। এই যে এখানে আরেকটি মানে ফিশিং কথাটিও আছে, কায়াক কথাটিও আছে, তাই না? এবং এইভাবে আপনার মেটা ডিসক্রিপশনের ভেতরে আপনার কিওয়ার্ডটি উল্লেখ করে মেটা ডিসক্রিপশনটি লিখতে হবে। সো আমরা কি করলাম, মেটা টাইটেল যদি আপনার যদি মনে হয় যে আপনি এখানে সার্চ ইঞ্জিনের জন্য আলাদা কোনো টাইটেল দিবেন, এখানে সেটা লিখে দিবেন। তবে বাই ডিফল্ট ইউএসটার যেটা সেটিং সেই অনুযায়ী অলরেডি আপনি যে টাইটেল দিয়েছেন সেই টাইটেল এখানে চলে আসবে এবং তার পাশাপাশি মেটা ডিসক্রিপশনটা আমরা এখান থেকে এইভাবে চুজ করে দিব। ফাইন। এবং এবার আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। তো এই তো গেল আমাদের টাইটেল অপটিমাইজেশন। মনে রাখবেন টাইটেল অপটিমাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি নিয়ে আমাদের দেশের অনেক প্রফেশনালরা অনেক ধরনের কথা বলেন এবং নেটও আপনি দেখবেন বিভিন্ন জায়গায় কেউ বলে 0.5%, কেউ বলে 2%, কেউ বলে 1%। তো আমি শুরু থেকে বলে নেই নতুনদের জন্য যে হোয়াট ইজ কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার পুরো আর্টিকেলের মধ্যে আপনার যেটা টার্গেটেড কিওয়ার্ড, যেমন এই ক্ষেত্রে হচ্ছে বেস্ট ফিশিং কায়াক, এই কিওয়ার্ডটা কতবার আপনি উল্লেখ করেছেন তার একটা পার্সেন্টেজ। মনে করুন আপনার যদি 100 ওয়ার্ডের আর্টিকেল হয় সেখানে আপনি 2বার উল্লেখ করেছেন আপনার এই কিওয়ার্ডটি, সো দ্যাট মিনস আপনার কিওয়ার্ড ডেনসিটি 2%। এখন অনেকে বলে এটা 0.5, 1%, 2%, হোয়াট এভার, কিন্তু আমি আপনাকে বলবো এভরিথিং ইজ জাস্ট বুলশিট। কোনো দরকার নেই এগুলো মেজার করার। আপনার 1% আছে না 2% আছে কিওয়ার্ড ডেনসিটি, জাস্ট এটা ভুলে যান। সিম্পলি নর্মালি অপটিমাইজ করুন। আপনার ইউজার যিনি আছে তাকে আপনি নর্মালি অপটিমাইজ করে নর্মালি আপনি আর্টিকেল লিখুন। নর্মালি আর্টিকেল মানে সব কিছু নর্মাল থাকবে, এখানে কোনো কিছু আলাদাভাবে ম্যানিপুলেশনের কিছু নেই। আপনার ইউজার সবচেয়ে বেশি উপকৃত হবে যতবার উল্লেখ করলে ঠিক ততবার আপনি উল্লেখ করুন। সেইটা যদি 50% হয় কিওয়ার্ড ডেনসিটি, যদি আপনার ইউজার সেটা পরে খুশি হয় তাহলে সে 50% দিন, কোনো সমস্যা নেই। আবার যদি সেটা 1% দিলে আপনার ইউজার দেখে খুশি হয় তাহলে আপনি 1% দিন, কোনো সমস্যা নেই। আপনাকে মেইন টার্গেট দিতে হবে আপনার ইউজারকে। আপনার ইউজার যদি হ্যাপি থাকে দেন গুগল মামা সবচেয়ে বেশি হ্যাপি। সো গুগলকে যদি হ্যাপি করতে চান আপনার ইউজারকে হ্যাপি করেন তাহলেই হবে। এবং এই ক্ষেত্রে যদি আপনি আবার একেবারেই আপনার কিওয়ার্ডের ব্যবহার না করেন তাহলে কিন্তু সেটা হবে না। সে হলে কিন্তু আপনার ইউজারও কিন্তু একটা অড ফিল করবে যে আমি যেটা খুঁজতেছি সেইটাই এখানে নাই। সো দ্যাটস ওয়াই আপনার পুরো আর্টিকেলের শুরুর দিকে একবার আপনার এই টেকনিক্যালি আপনার এই কিওয়ার্ডটি ঢুকিয়ে দিন এবং এমনভাবে ঢোকাবেন যাতে করে ইউজাররা না বুঝতে পারে এবং এটা যেন অড না মনে হয় পড়তে গিয়ে। টেকনিক্যালি ফার্স্টের দিকে এই কিওয়ার্ডটি একবার ইমপ্লিমেন্ট করুন এবং আর্টিকেলের ভিতরে যেখানে যেখানে প্রয়োজন সেভাবে ইমপ্লিমেন্ট করতে থাকুন। তো আমরা দেখি আমাদের এই আর্টিকেলটিতে টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা প্রথমে। আচ্ছা, ইন দিস গাইড ফিচার, আচ্ছা এটা তো আমাদের দরকার নেই, এটা হচ্ছে এই গাইডের শুরুতে কি আছে এটা সহ কপি হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে কায়াকস আর গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ওকে। আচ্ছা, এখানে বারবার কায়াক নিয়ে কথা বলা হচ্ছে। আপনি চাইলে এখানে যে কোনো একটা লাইনের মধ্যে টেকনিক্যালি বেস্ট ফিশিং কায়াকটা খুঁজে দিতে পারেন। যেমন এখানে লেখা আছে ইন দিস গাইড উই উইল ইন্ট্রোডিউস ইউ টু অল ইউর ফেভারিট কায়াকস। এই যে এইখানে লিখে দিতে পারেন অল আওয়ার রিসার্চড বেস্ট ফিশিং কায়াক ইন দ্য ফিশিং ক্যাটাগরি। এই যে দেখুন আমি টেকনিক্যালি এখানে ঢুকিয়ে দিলাম এই কথাটা একদম প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে, বা এটা হতে পারে এখানে 100টা ওয়ার্ডের মধ্যে না, এখান থেকে একটা প্যারা ডিলিট করে দিই। এটা আপনাকে করতে হবে প্রথম 100টা ওয়ার্ডের মধ্যে এটা রাখতে হবে এবং এটা ইম্পর্ট্যান্ট কিন্তু ভাইয়া, এটা আমাদের অবশ্যই অপটিমাইজ করতে হবে। যেমন এখানে দিয়ে দিলাম টেকনিক্যালি যাতে করে এটা পড়তেও খারাপ না শোনা যায় এবং এটা এই কথাটা আমাদের কিওয়ার্ডটা যেন ফার্স্টের দিকে থাকে। সো আমি এখানে দিলাম যে অল আওয়ার রিসার্চ বেস্ট ফিশিং কায়াকস ইন দ্য ফিশিং ক্যাটাগরি। এই যে আমরা টেকনিক্যালি এখানে কথাটি ঢুকে দিলাম। এইভাবে আমাদের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ডকে ঢুকাতে হবে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এইটার দিকে আমরা গুরুত্ব দেই না, কিন্তু ট্রাস্ট মি আমি মানে এমন রেজাল্ট পেয়েছি ইন্টারনাল লিঙ্কিংটাকে অপটিমাইজ করে যেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ইন্টারনাল লিঙ্কিং জিনিসটা কি? ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইটেই ধরুন 20টা পোস্ট আছে, একটা পোস্টের সাথে আরেকটা পোস্টকে লিঙ্ক আপ করানো। যেমন আইটি বাড়িতে আমরা এটা ব্যবহার করি। আমরা অনেক সময় আমরা আইটি বাড়িতে একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের এভাবে লিঙ্ক আপ করে থাকি। যেমন এখানে আমরা একটি পেজে ঢুকছি আইটি বাড়ির মানি আর্নিং মডিউল 2018। এই পেজটিতে যদি আমরা নিচের দিকে যাই এখানে দেখবো যে আমাদের আইটি বাড়ির বিভিন্ন পেজে এই যে দেখুন এখানে ইন্টারনালি লিঙ্কিং করানো আছে এবং এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের আরেকটি পেজে চলে যাবে। তার মানে আপনার এই কন্টেন্টের সাথে রিলেটেড
অন্যান্য যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে এইভাবে অ্যাঙ্কর করে করে লিঙ্ক করতে হবে। ধরে নিচ্ছি আমার এই ওয়েবসাইটে আরেকটি পোস্ট আছে, তখন আমি কি করব, ধরেন সেটা কি রিলেটেড আছে, এখানে ধরুন এই যে এখানে আছে ম্যানুফ্যাকচারার্স স্টার্টেড। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যে কোনো একটা কিছু পড়ি, ধরে নিলাম যে কোনো একটা আমি একটা প্যারা পড়তেছি। এই যে এই লেখাটি ফলো করুন, দেয়ার আর অলসো অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ স্মলার ক্রাফট। এই যে অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ স্মলার ক্রাফট, ছোট ছোট নৌকা, ছোট ছোট কায়াকের যে একটা অ্যাডভান্টেজ আছে, ধরে নিলাম আপনার ওয়েবসাইটে এইটা নিয়ে কোনো একটা আর্টিকেল আছে, তখন আপনি কি করবেন, এই অংশটুকু জাস্ট এইভাবে ব্লক করে দিবেন। ব্লক করে এই যে লিঙ্কের নামে একটি অপশন আছে, লিঙ্কে ক্লিক করবেন, এইখানে আপনার লিঙ্কটি বসিয়ে দিবেন www. আপনার ওয়েবসাইটের এই রিলেটেড যে পোস্টে রয়েছে সেই পোস্টের লিঙ্কটি বসিয়ে দিবেন। আমি এখানে ডেমো হিসাবে google.com-কে বসিয়ে দিচ্ছি, দিয়ে এন্টারপ্রাইজ এখানে দিলাম, বাস এই লিঙ্কটা এই অংশটুকু লিঙ্ক হয়ে গেল আমার এই ওয়েবসাইটের আরেকটা পেজের সাথে। এইভাবে প্রতিটা পেজ ইন্টারনালি লিঙ্ক করতে হবে এবং এইটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটি অংশ। এবং এই লিঙ্কগুলোতে অবশ্যই অ্যাঙ্কর ব্যবহার করবেন। এখানে দেখুন অ্যাঙ্কর কোনটা বলুন তো, এই যে আমরা এই লেখাটাকে লিঙ্ক করেছি, এই লেখাটুকু হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট এবং এটাকে বলা হয় অ্যাঙ্কর। এসইওতে অ্যাঙ্কর টেক্সটের ভূমিকা অনেক, বিভিন্ন সময় আমরা অ্যাঙ্কর টেক্সটের কথা শুনে থাকবো এবং এই টেক্সটটা যেই টেক্সটটা লিঙ্ক করানো থাকে সেই টেক্সটটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট এবং এই অ্যাঙ্কর ব্যবহার করে করে লিঙ্ক করব। এখন ম্যাক্সিমাম 1000 ওয়ার্ডের মধ্যে আমরা 5টা লিঙ্ক করব, 5টার বেশি লিঙ্ক করব না 1000 ওয়ার্ডের আর্টিকেলের মধ্যে। তার মানে এখন ধরুন আপনার 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে, তার মানে আপনি সেখানে ইন্টারনাল লিঙ্কের জন্য ম্যাক্সিমাম 15টা অ্যাঙ্কর ব্যবহার করবেন, মানে নিজেদের মধ্যে লিঙ্কিং। এবং এটা কিন্তু এমন না যে শুধুমাত্র আপনি নিজেদের মধ্যে লিঙ্কিং করবেন, এই লিঙ্কিংটা এই রিলেটেড আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো ইনফরমেটিভ সাইট, তাদের যদি কোনো রিলেটিভ কোনো কথা আপনি বলে থাকেন অবশ্যই তাদেরকেও লিঙ্কিং করতে হবে। দ্যাট মিনস নিজেদের মধ্যে লিঙ্কিং করবেন, প্লাস আপনার ইন্ডাস্ট্রির অন্য যারা আছে টপ যারা ওয়েবসাইট তাদেরকেও আপনি লিঙ্ক দিবেন। এখন বলতে পারেন ভাই আমি যদি তাদেরকে লিঙ্ক প্রোভাইড করি তাহলে আমার ওয়েবসাইট থেকে কিন্তু জুস তাদের ওয়েবসাইটে চলে যাবে, এটাকে বলা হয় জুস পাস করা। জুস পাস করার মানে হচ্ছে আপনার পেজে যে জুস আছে, যে অথরিটি আছে, আপনি যাকে লিঙ্ক দিবেন তার সেই পেজে কিছু জুস পাস হবে, সেই অথরিটিটা পাস হবে। এইভাবে পুরো ইন্টারনেটে আমরা ইজিলি বোঝার জন্য এটাকে জুস পাসিং বলি, যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে জুস পাস হয়। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি অন্য সাইটকে লিঙ্ক দিই তাহলে তো ওই সাইটে জুসটা পাস হয়ে গেল, তাহলে তো আমার ডিমান্ড কমে গেল। না ভাই, এসইওতে আপনি এইভাবে সেলফিশনেস যদি থাকেন তাহলে আপনাকে, মানে আপনি যত সেলফিশ হবেন গুগল আপনাকে তত আউট করে দিবে। আপনাকে উদার মনে মানুষকে লিঙ্ক দিতে হবে এবং মানুষকে বলেছি দেখে যে সবাইকে একবারে শুরু করবেন এমন না, যার লিঙ্ক পাওয়ার যোগ্যতা আছে শুধুমাত্র তাকেই লিঙ্ক দেবেন, ওই ধরনের অথরিটি সাইটকে চেষ্টা করবেন যেগুলো ইনফরমেটিভ সাইট আপনার ইন্ডাস্ট্রির, তাদেরকে এইভাবে আপনি লিঙ্কিং করবেন। এবং লিঙ্কিং করে আপনি আবার বলতে পারেন যে ভাই লিঙ্ক করলে তো ইউজার যারা পোস্টটা পড়বে তারা লিঙ্কে ক্লিক করে চলে যাবে, তারা লিঙ্কে ক্লিক করে চলে গেলেও আপনার প্রতি তার একটি শ্রদ্ধাবোধ জন্মাবে, কারণ আপনার থেকে সেই ইনফরমেশনগুলো পেয়েছে। সো আলটিমেটলি লাভটা আপনারই হচ্ছে এবং গুগলও আপনাকে ভালো চোখেই দেখছে। এরপরে যেটা আছে অল্টার ইমেজেস। আচ্ছা, অল্টার ইমেজেসগুলো কি, মানে ইমেজ অল্টার ট্যাগ বলা হয় এটাকে টেকনিক্যাল ভাষায়। এই যে আমরা যে ছবিগুলো ব্যবহার করছি, এই ছবিগুলো আমরা যখন এখানে আমরা কোনো যদি ছবি দিতে চাই, ধরুন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কোনো ছবি দিব, কিভাবে দিব, সেই ক্ষেত্রে অ্যাড ইমেজ বাটনে ক্লিক করব। এখানে এই যে ড্রপ ফাইল, আমাদের কোনো ইমেজকে এখানে ড্রপ করবো, অথবা সিলেক্ট ফাইলসে ক্লিক, আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে যদি ধরে নিলাম এখানে কোনো ছবি আমি এখানে ইনক্লুড করব। তো ছবি ইনক্লুড করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যে ছবির নামটা থাকবে সেই নামটা অবশ্যই আপনার কিওয়ার্ড ব্যবহার করবেন। ধরুন আমি এখানে চাচ্ছি ফিশিং কায়াক, তো এখানে আমি ফিশিং কায়াক ব্যবহার করলাম। এখন ধরুন এইটা হচ্ছে একটা লেকের ছবি সাপোজ মনে করেন, সো আমি এখানে ইমেজের অল্টারটাকে এটা কিভাবে দিব, লেক ফর ফিশিং অথবা ফিশিং লেক দিয়ে আমি এই ইমেজটাকে আপলোড করব। আপলোড হচ্ছে এবং এই ইমেজের একটি অল্টার ট্যাগ দেওয়ার ব্যবস্থা আছে। এখন গুগল কিন্তু আসলে ইমেজ দেখে বোঝে না কোনটা কিসের ইমেজ, গুগল কিসের মাধ্যমে যাচাই করে যে ইমেজটা কিসের, এই অল্টার ট্যাগের মাধ্যমে। এই অল্টার টেক্সটের ঘরে আমরা এই ইমেজের যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি সেই কিওয়ার্ডটা দিয়ে দিব। তার মানে ইমেজের নামটা দিব আমাদের কিওয়ার্ড এবং আমাদের অল্টার টেক্সটটা দিব কিওয়ার্ড, দিয়ে ইনসার্ট ইনটু পোস্টে দিব। তাহলে গুগল বুঝতে পারবে এই ইমেজটা কিসের জন্য এবং কি রিলেটেড, এবং এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে।
এরপরে আছে সোশ্যাল শেয়ারিং আইকনস। সোশ্যাল শেয়ারিং আইকনস আমরা এখানে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন পাওয়া যায়, আপনারা গুগলে সার্চ করলে এরকম অনেক প্লাগইন পাবেন, সেই প্লাগইনগুলো আমরা এখানে ব্যবহার করব। সো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যখন আমাদের প্রপারলি অপটিমাইজ করা হয়ে যাবে তখন আমরা সিম্পলি আমাদের পোস্টটিকে পাবলিশ করব। এবং পোস্ট পাবলিশ করার পূর্বে আমাদের ক্যাটাগরি যথাযথভাবে উল্লেখ করতে হবে। ধরে নিচ্ছি এখানে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে, এটা হচ্ছে কি ক্যাটাগরিতে পড়েছে, ফিশিং কায়াক ক্যাটাগরিতে পড়েছে। সো ফিশিং কায়াক লিখে অ্যাড নিউ ক্যাটাগরি, কারণ এই ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে যদি কেউ সার্চ করে তখন খুঁজে পেতে সাহায্য করবে। এবং এই ট্যাগসগুলো দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম ফিশিং কায়াক একটা ট্যাক্স, তারপরে শুধু কায়াক একটি ট্যাগ, তারপর এখানে আর কি দেওয়া যায়, ধরেন ফিশিং বোট একটি ট্যাগ অ্যাড। আচ্ছা, এবং এইখানে আমরা নিশ্চয়ই মনে আছে আপনারা যে আর্টিকেল অপটিমাইজেশন আমরা কি বলেছিলাম যে এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ল্যাটেন্ট সিমেন্টিক্স ইন্ডেক্সিং। তো এখানে ফিশিং কায়াকের রিলেটেড ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করবেন, যেমন ফিশিং বোট, তারপরে এখানে মানে এই রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সিনোনিম জাতীয়, সেগুলো আপনারা অবশ্যই এই আর্টিকেলে ব্যবহার করবেন এবং ব্যবহার নিশ্চিত করতে হবে। এবং এগুলো যখন হয়ে যাবে জাস্ট বুম, আমি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, আমার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এবং এই জিনিসগুলো, এই যে চেক পয়েন্টগুলো আমরা বললাম, প্রয়োজনে এগুলো খাতায় নোট ডাউন করে নিন বা আপনার কোনো একটি লিস্ট, আপনি তালিকা বাসায় তৈরি করে নিন। এবং এই চেকলিস্টগুলো যখন কমপ্লিট হবে দেন আমি আমার ওয়েবসাইটে আমার পোস্টটিকে পাবলিশ করে দেবো। এখানে আমি পাবলিশ করলাম, পাবলিশ করে আচ্ছা এখানে লোড হচ্ছে, এই যে চলে আসলো, এটা আমি জাস্ট ক্লিক করে ওপেন করি। এখন আমার এই পোস্টটা আমি মনে করি আমরা যেখান থেকে কপি করেছি সেখান থেকে অনেক বেশি বেটার মানে আপডেটেড হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে আমার পোস্টটির যে পেজে আমরা প্রদর্শন করব সেই পেজটা যেন দেখতে সুন্দর হয়। মানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে যেই থিমটা ব্যবহার করছি সেই থিমটা যেন ইউজার ফ্রেন্ডলি হয় এবং অবশ্যই মোবাইল রেসপন্সিভ হয়। আমি সব কিছু করলাম, এত কষ্ট করে এত কাজ করলাম, কিন্তু আমার এই আর্টিকেলের সাজানো গোছানোর ভঙ্গি, মানে আর্টিকেল প্রদর্শনের ভঙ্গি, উপস্থাপনের ভঙ্গি যদি ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে সব কিছু জলে যাবে। কারণ আমি বারবার বলেছি গুগল আর কিচ্ছু চায় না, গুগল চায় আপনার ইউজার যেন আপনার ওয়েবসাইট থেকে বেনিফিটেড হয়, বাস দ্যাটস অল। এখন আপনার ব্যাপার, আপনার কমন সেন্স, আপনি ইউজ করবেন কিভাবে আপনার ইউজারকে বেনিফিট দেওয়া যায়। আপনি আপনার ইউজারকে বেনিফিট দিবেন, গুগল আপনাকে বেনিফিট দেবে, এবং আফটার অল সবার শেষে, দিনের শেষে টাকাটা আপনার পকেটে ঢুকবে। এবার আপনার উপর দায়িত্ব। আমরা আপনাদেরকে টেকনিক্যাল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এখন এগুলোকে অপটিমাইজ করবেন কিভাবে। এর থেকে ভালো কোনো আইডিয়া আপনার মাথায় চলে আসতে পারে। হ্যাঁ, এরকম যদি কোনো আইডিয়া আসে যে ভাই এইরকম আরও অনেক আইডিয়া আমার মাথায় আসছে, কীভাবে আর্টিকেলকে আরও সুন্দর করা যায়, তাহলে ইউ আর ওয়েলকাম, আমাদের সাথে সেই আর্টিকেলগুলো, আমাদের সাথে সেই আইডিয়াগুলো শেয়ার করুন। আমরাও আপনার থেকে শিখতে চাই, কারণ আপনি স্টুডেন্ট বলে যে সবসময় আপনিই আমাদের থেকে শিখে যাবেন এমন কোনো কথা না। এই পৃথিবীতে সবাই ছাত্র, আপনার কাছ থেকে শিখতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। কারণ হচ্ছে আপনি আমাদের যে আইডিয়াগুলো দিয়ে নিজে চিন্তা করে নতুন কিছু বের করতে পেরেছেন, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের। এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করুন, আমাদের যে অন্যান্য স্টুডেন্ট আছে ফেসবুক গ্রুপে শেয়ার করুন, আমরা শুনতে চাই আপনাদের মতামত। এবং এইভাবে অপটিমাইজ করুন আপনার পুরো আর্টিকেল যেটি রয়েছে সেটিকে অপটিমাইজ করে এভাবে পাবলিশ করুন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করতে হয় এবং কিভাবে আপনার আর্টিকেলকে অপটিমাইজ করবেন। আর্টিকেল অপটিমাইজেশন নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম, তবে এখন মানে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম কিভাবে অপটিমাইজ করতে হয়। এখন একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা হয়তো বলে থাকবেন যে বারবার আমি আপনাদেরকে বলেছি ইউজারের জন্য অপটিমাইজেশন এবং এসইওর জন্য অপটিমাইজেশন। তো এইখানে ইউজারের জন্য অপটিমাইজেশন কোনটা? ইউজারের জন্য অপটিমাইজেশন হচ্ছে আপনার আর্টিকেলটি অবশ্যই দেখতে সুন্দর হতে হবে এবং তার জন্য আপনার একটি ভালো প্রিমিয়াম এখানে ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে হবে। ফ্রি ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেগুলোর ভিউইং ক্যাপাবিলিটি, কাস্টমারকে ডাটাগুলো প্রদর্শন করার ক্যাপাবিলিটি খুব একটা ভালো হয় না। সো দ্যাটস ওয়াই আমরা প্রিমিয়াম থিম ব্যবহার করব এবং সুন্দর থিম ব্যবহার করব, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, ই কমার্সের জন্য, বিভিন্ন আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য ওয়ার্ডপ্রেসের আলাদা আলাদা প্রিমিয়াম থিম পাওয়া যায়। যদি এরকম কোনো থিম খুঁজে পেতে সমস্যা হয় আমাদের হেল্প নিন, আমরা ইনশাল্লাহ আছি আপনার পাশে আপনাকে হেল্প করার জন্য। তো এইভাবে প্রিমিয়াম থিম ব্যবহার করলে দেখবেন আলটিমেটলি আপনার যে ল্যান্ডিং পেজটি সেটি অনেক সাজানো গোছানো থাকবে। যেমন আপনারা প্রায় আমাদের আইটি বাড়ির ল্যান্ডিং পেজ দেখে থাকেন, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমাদের ওয়েব গুরু টিউটোরিয়ালের যে ল্যান্ডিং পেজটি রয়েছে এখানে দেখুন আমাদের পুরো ল্যান্ডিং পেজটি সাজানো গোছানো, এখানে লোড হচ্ছে পেজটি, এই যে দেখুন এখানে ল্যান্ডিং পেজটি সাজানো গোছানো। এখানে একটা কাস্টমার যিনি আমাদের টিউটোরিয়ালগুলো দেখবে
তার জন্য কিভাবে অপটিমাইজ করতে হয় সেভাবে অপটিমাইজ করা। সো এগুলো একটা প্রিমিয়াম থিমে আপনার জন্য ইজি হবে। এবং আপনার যদি ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুটা জানা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরও চমৎকারভাবে অপটিমাইজ করতে পারবেন। টিউটোরিয়ালটি শেষ করার পূর্বে আমি আপনাকে একটি বোনাস গাইডলাইন দিব, একটি বোনাস টিপস, যে টিপসটি ফলো করলে আপনার ক্যাপাবিলিটি মানে যারা ইউজার আছে তাদের প্রতি ইন্টারাকশন অনেক বাড়বে। সেটি হচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে, যেমন এটা উইকিপিডিয়াতে খুব বেশি দেখা যায়, উইকিপিডিয়া প্রায় প্রতিটি পোস্টেই এরকম আমরা দেখি। আমি এখানে ফিশিং নিয়ে সার্চ করছি, ধরে নিলাম উইকিপিডিয়াতে গিয়ে, এই যে দেখুন টেবিল অফ কন্টেন্ট, আমাদের পুরো এই আর্টিকেলটিতে, যে আর্টিকেলটা আমরা পড়ছি সেই আর্টিকেলে কি কি বিষয় আছে সেগুলো একদম পার্ট বাই পার্ট হেডিংয়ের মাধ্যমে এখানে অপটিমাইজ মানে দেখানো হয়েছে। এখানে কিন্তু দেখুন একটি জিনিস কিন্তু আমরা এখানে বলি নাই বা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হেডিংগুলো অপটিমাইজ করা। যেমন এই যে আপনার যেগুলো হেডিং, এই হেডিংগুলো হেডিং 2, মানে কি যেগুলো আপনার মেইন হেডিং এগুলোকে অবশ্যই হেডিং 2 করতে হবে, এবং যেগুলো আপনার সাব হেডিং, এই যে এগুলো হতে পারে, এই যেগুলো সাব হেডিং, এগুলোকে করতে হবে হেডিং 3। এগুলো নিয়ে আপনার সাথে আগেই কথা বলা হয়েছে, এগুলো বাচ্চাদের কাছে হেডিং 2 হেডিং 3 করা এগুলো কোনো ব্যাপার না, জাস্ট আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে হেডিং 2 হেডিং 3 করে দিবেন। এগুলো নিয়ে আগেই আমরা কথা বলেছি, তারপর একবার বলে দিলাম। তো যাই হোক, আমাদের এই পুরো আমাদের পুরো কন্টেন্টের মধ্যে যেগুলো হেডিং আছে সেই হেডিং সাব হেডিং এগুলো এইভাবে প্রথমে একটি টেবিল অফ কন্টেন্ট আমরা দিয়ে দিতে পারি। এই টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিলে যেটা সুবিধা হবে, ধরে নিলাম আমি ফিশিং রিলেটেড কিছু একটা খুঁজছি, আমি চাচ্ছি ট্র্যাডিশনাল ফিশিং সম্পর্কে জানতে, আমার বাকি তথ্য জানার দরকার নেই। সো আমি প্রথমেই কন্টেন্টটা দেখলাম, এখান থেকে ট্র্যাডিশনাল ফিশিংয়ে ইন্টারেস্টেড, ট্র্যাডিশনাল ফিশিংয়ে ক্লিক করে ট্র্যাডিশনাল ফিশিংটুকু পড়ে নিলাম। এতে করে আমার এখানে একটি ক্লিকও পড়লো এবং ইউজার যেটা চাচ্ছে সে সেটা শুরুতেই পেয়ে গেল। তো এই ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই। এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে করব, এই টেবিল অফ কন্টেন্ট কিভাবে অ্যাড করব, সেটার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ, এখানে আমরা লিখব টেবিল অফ কন্টেন্ট। এটা একটি চমৎকার প্লাগইন এবং এটা আমি মনে করি প্রতিটা ওয়েবসাইট যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই ইউজ করবেন। এখান থেকে এই যে আমরা প্লাগইন দেখতে পাচ্ছি, অনেক প্লাগইন রয়েছে, আপনার যেটা খুশি ইউজ করবেন। এখান থেকে আমরা যে কোনো একটা, এখানে শুরুতে যেটা আছে ইজি টেবিল অফ কন্টেন্টস, এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলড, নাও অ্যাক্টিভেট। দেখুন এটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি যদি সেটিংয়ে হোভার করেন দেখবেন এখানে একটি নতুন অপশন এসেছে টেবিল অফ কন্টেন্টস নামে, এখানে ক্লিক করছি। এখান থেকে আমাদের এই টেবিল অফ কন্টেন্টগুলো কোন কোন জায়গাতে অটোমেটিক চলে আসবে, যেমন এখানে অটো ইনসার্ট এন্ড পোস্ট, আমরা পোস্টগুলোতে এখানে পেজেস পোস্ট যেগুলো আছে এই দুইটা জায়গায় টেবিল অফ কন্টেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। এইটা সেটিংয়ে দিয়ে বাকি যেগুলো আছে আমরা ওইভাবেই দিলাম। দিয়ে এখানে আরও অনেক সেটিং আছে, আপনি এখান থেকে পড়ে নিতে পারেন যে ফ্লোয়েট হবে কিনা, তারপরে কাস্টম ওয়েট কত পিক্সেল আমরা দিব, এখানে ওয়েট অটোমেটিক দেওয়া আছে, রিলেটিভ ওয়েট দেওয়া আছে, তারপরে হেডার লেভেলে কী হবে, টেবিল অফ কন্টেন্ট হবে নাকি আপনি নিজে কিছু লিখবেন যে আপনার কন্টেন্ট এখানে কি হবে, তারপরে টগল ভিউ, এটা কি টগল হবে কিনা মানে ক্লিক করলে ওপেন হবে কিনা, এইভাবে দিয়ে জাস্ট আপনি সিম্পলি এই অপশনগুলো চেক আউট করে সেভ চেঞ্জেস দিবেন। এবার আমরা আমাদের এই যে আর্টিকেলটি রয়েছে আর্টিকেলটি রিফ্রেশ করে দেখতে পাবো ওপরে একটি টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে। এই যে দেখুন টেবিল অফ কন্টেন্ট, এখানে জাস্ট কিছুদিন পরেই এখানে একটি টেবিল অফ কন্টেন্ট চলে এসেছে, সব কিছু দেওয়া আছে। এখানে ক্লিক করলে ভেতরে ঢুকে যাচ্ছে, আবার ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা কাস্টম সিএসএস দিয়ে বিভিন্ন স্টাইলিং চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো, সেটা আসলে ওয়েব ডিজাইনারের কাজ। এটা সৌন্দর্য অপটিমাইজেশনের যে বিষয়গুলো এগুলো মেনলি ওয়েব ডিজাইনারের কাজ, যে এগুলোকে কত সুন্দর করে অপটিমাইজ করা যায়। সো এই ক্ষেত্রে আপনি যদি এসইও শেখার পাশাপাশি ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার নলেজ থাকে দেন আপনি দুইটাই একসাথে করতে পারবেন এবং আপনার নিজের ওয়েবসাইটকে আপনার মনের ইচ্ছা মতো আপনি অপটিমাইজ করতে পারবেন যখন যেটা খুশি। কিন্তু আপনার যদি ওয়েব ডিজাইনের নলেজ না থাকে তাহলে প্রতিবারই আপনাকে কোনো একটা ডিজাইনারের কাছে যেতে হবে এইটা এডিট করার জন্য, ওইটা এডিট করার জন্য। সো ইটস বেটার টু লার্ন ওয়েব ডিজাইনিং। যাই হোক, এখন বাকিটা আপনার ইচ্ছা। তো আজকের পর্ব এই পর্যন্তই, অনেক কথা বলেছি, অনেক সময় নিয়েছি টিউটোরিয়ালের, এবং একটি সত্যি কথা যেটা হচ্ছে বেশি বোঝাতে গেলে বেশি কথা বলতে হয়, এবং আপনি যদি বেশি না বোঝেন, কম বোঝাদের যারা কম বুঝে তাদের ভাত নাই ভাই। একটা প্রবাদ আছে না যে বেশি বুঝে সব কাজে বেশি বুঝে, আপনাকে একটু বেশিই বুঝতে হবে। যদি বেশি না বুঝেন তাহলে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে ইন্টারনেটের দুনিয়া, এখানে যে বেশি বুঝে তারই ভাত আছে, এটা একদম সত্যি কথা। সো আজকের পর্ব পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।